আমরা আজ এসেছি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সমাজচিন্তক, গবেষক, মানসিকভাবে বিপ্লবী, সবসময় চেয়েছেন মানুষের ভালো, সমাজের ভালো, দেশের ভালো, রাষ্ট্রের ভালো, সর্বোপরি বিশ্ব মানবতার ভালো। আবুল কাশেম ফজলুল হক শেরে বাংলা ফজলুল হককে যেমন ভাবেন, তেমন উনি মৌলানা ভাসানীকে নিয়ে ভাবেন, তেমন উনি বিশ্ব মানবতার দৃষ্টিতে পৃথিবীকে দেখেন। স্যার, আপনি একজন জ্ঞানী শুধু নয়, সমাজচিন্তক এমনভাবে, আপনি বই নিয়ে খুব ছোটবেলার কোনো স্মৃতিকে আমাদেরকে বলতে পারেন? ছোটবেলার স্মৃতি হলো এই যে আমাদের ঘরে, আমি গ্রামে জন্মগ্রহণ করেছি, আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, আমাদের লেখাপড়ার দিকে খুব মনোযোগী ছিলেন। তো তখন আমার আগ্রহ ছিল বই পড়া, গল্প, প্রবন্ধ, কবিতা সব কিছুই পড়তাম তখন, একটু ছোটদের জন্য লেখা যেগুলো সেগুলো। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের বই, তাছাড়াও তখন তো এক বিষয়ে এক বই এরকম ব্যবস্থা ছিল না, তখন কয়েকটা বই ছিল, এক এক স্কুল তাদের পছন্দ মতো একটা বই বের করতো। তো সেই দিক দিয়ে আমাদের নিজেদের স্কুলের এবং অন্যান্য স্কুলেরও আমি যখন 4-5-এ পড়ি তখন থেকেই যতদূর পড়া যায় এই বাংলা বইগুলো পড়তাম। তাছাড়াও অন্য বইও পড়তাম, যেমন জসিমউদ্দিনের সুজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ, এগুলো আমি স্কুলে পরিসময় পড়েছি, খুব ভালো লাগছে। নজরুল ইসলামের অনেক কবিতা ছাড়াও নজরুল যে ভাষণ অভিভাষণ দিয়েছেন, সবাই বক্তৃতা দিয়েছেন, সেইগুলো কিছু আমি পড়েছি ওই স্কুলে পরিসময়। আমি যখন স্কুলে ক্লাস 9-এ পড়ি তখন মোহাম্মদ বরকতুল্লাহর লেখা মানুষের ধর্ম বইটা পড়ি, আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এটা কিছুদিন পরে পরে বারবার পড়ি। বইটা আপাত দৃষ্টিতে একটু কঠিন, কিন্তু একটু বুঝে শুনে পড়তে চাইলে ভালো। মোহাম্মদ বরকতুল্লাহ দর্শনে MA পাশ করেছিলেন, পরে বেঙ্গল সিভিল সার্ভিসে যান, বাংলা একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি, আরও বড় বড় পদে ছিলেন। এই বইটার আমার উপরে অনেক প্রভাব আছে, এই মানুষের ধর্ম, মোহাম্মদ বরকতুল্লাহ। বিষাদ সিন্ধু আমি স্কুলে পরিসময় ক্লাস 10-এ পরিসময় পড়েছি। বিষাদ সিন্ধু পড়তে ভালো লেগেছে, তবে অনেক অলৌকিক কথা আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। কোনো অলৌকিক বিষয়ই আমার আস্থা থাকেনি। প্রথম ছিল কৌতূহল বুঝবার জন্যে, যত বুঝতে চেষ্টা করেছি তাতেই অলৌকিক বিষয় থেকে মন অন্যদিকে চলে যায়। কলেজে পরিসময় শরৎচন্দ্রের বই খুব মনোযোগ দিয়ে পড়েছি, আমাদেরকে আকৃষ্ট করেছে। তাছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের ছোট গল্প পড়েছি। পথের পাঁচালীটাও এই ইন্টারমিডিয়েটে পরিসময় পড়েছি। শরৎচন্দ্রের বইও খুব ভালো লাগতো তখন, এবং শরৎচন্দ্রের বই খুব পপুলার ছিল। তো এইগুলো পড়তে পড়তে সামনের দিকে গেছি, এবং প্রথমে কবিতায় আগ্রহী ছিলাম, কিছু কবিতা লিখেছি। পরে আমার চিন্তা অনেকটা সমাজবিজ্ঞান, দর্শন, নীতিবিদ্যা, ইতিহাস, এইসব বিষয়ের বই আমার কাছে আকর্ষণীয় লেগেছে, এবং ধীরে ধীরে দর্শনের দিকে এগিয়ে গেছি। আমার লেখার মধ্যেও ইতিহাস, দর্শন, নীতিবিদ্যা, সমাজবিজ্ঞান, ওই ধারার চিন্তার প্রকাশ আছে। এই যে আপনি স্যার আস্তে আস্তে এই যে শৈশব, কৈশোর, কলেজ জীবন, তারপর আসলেন বিশ্ববিদ্যালয়ে আপনি বাংলাকে বেছে নিলেন, কিন্তু আপনার পুরো মনস্তত্ত্ব হচ্ছে, মনোজগৎ হচ্ছে সমাজবিজ্ঞান এবং দর্শন। এবং আপনি একটি 11 দফা এক ধরনের পরামর্শ জাতির কাছে ওপেন করলেন, যেটা এখনো ভবিষ্যতে জাতি গঠনে এই 11 দফা আমি মনে করি, আমরা অনেকেই মনে করি, এটা অত্যন্ত আলোচনার বিষয়। আমরা দেশের 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছি, একই সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজবিজ্ঞানী হিসাবে আপনি আপনার বাংলা ভাষা থেকে যে সমাজবিজ্ঞানের পাশাপাশি যে অবস্থান, সেখানে যে আপনার চিন্তা,
সেটার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি বলবেন? আমার মূল আগ্রহ যে আমাদের জাতি সমাজতত্ত্ব, দর্শন, বিজ্ঞান এইসব বিষয়ে বেশি আগ্রহী হোক। সাহিত্যের মধ্যে একটা জাতির আগ্রহ সীমাবদ্ধ থাকলে সেটা ভালো না, এটা সর্বাঙ্গীনতা দরকার। এবং সেই দিক দিয়ে সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, অর্থনীতির বিভিন্ন শাখা প্রশাখা, ইতিহাসের নানান দিক, জাতীয় ইতিহাস এবং অন্যান্য দেশের ইতিহাস, এইসব বিষয়ে লেখক এবং পাঠক আমাদের সমাজে তৈরি হোক, এটা চাই। কিন্তু যারা খুব পপুলার লেখা লেখেন তাদের বই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমিতে যে 1 মাসব্যাপী মেলা চলে তাতে খুব বিক্রি হয়, কিন্তু তাদের বইতে তো এমন কিছু থাকে না যেটা পাঠকদেরকে কোনো উন্নত জীবনের আগ্রহ জাগায়। সমাজ রাষ্ট্র চেষ্টা করলে মানুষ পরিবর্তন করতে পারে, উন্নত করতে পারে, এরকম কোনো আগ্রহ জাগায় না, কেবল বিনোদনমূলক। তো এই বিনোদন চর্চা থাকুক, ভালো হলে বিনোদন চর্চা খারাপ না, কিন্তু একটা জাতিকে বড় হতে হলে, একটা রাষ্ট্রকে গড়ে উঠতে হলে দর্শন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস এইসব বিষয়ে দরকার খুব বেশি। এবং আমি প্রথম থেকেই দেখে আসছি, বিশ্ববিদ্যালয়ে পড়ি সময় দেখছি, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেও দেখছি যে অন্য বিষয়ে আগ্রহী লোক খুব কম। এইটা আমার কাছে বেদনাদায়ক মনে হয়। আমাদের জাতি উঠতে পারবে যদি ওইসব বিষয়ে আগ্রহ, রবীন্দ্রনাথ, নজরুল, তারপর লালন শাহ, এদের প্রতি বহু লোকের আগ্রহ আছে। এই জগৎটা মূলত অনুভবের জগৎ, এদের লেখার মধ্যে অনুভব, উপলব্ধি, আবেগ দরকার আছে, কিন্তু তার সঙ্গে দরকার যুক্তি, বুদ্ধি, জ্ঞান, নলেজ ইজ পাওয়ার। তো সেই দিক দিয়ে একটা সর্বাঙ্গীনতা দরকার একটা জাতির জীবনে। আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, কিন্তু রাষ্ট্র গড়ে তোলা এই আগ্রহ নাই। আচ্ছা, রাষ্ট্র গঠনের জন্য আপনি কি আমাদের এই যে যারা আমরা আগামী প্রজন্ম এবং রাষ্ট্র গঠনের জন্য দু একটি বই বা দু একটি জীবনী, যেমন আমি দেখি অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর, সেটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বই। এবং এই ধরনের কিছু বইয়ের কথা কি আপনি পরামর্শ দিতে পারেন একজন সমাজচিন্তক হিসেবে? না, পরামর্শ মানে কিছু বই আমাদের সামনে আছে, যেমন আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির 50 বছর, আত্মকথা, এই দুটো বই। সেই সঙ্গে আরও বই আছে, স্বাধীনতা উত্তরকালে, শের বাংলা হইতে বঙ্গবন্ধু, বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা, এই বইগুলি খুব গুরুত্বপূর্ণ। একজন পাঠক হয়তো তার মতের সাথে একমত না হতে পারেন, কিন্তু এই বইগুলো পড়লে পাঠকের মনে যে অনুসন্ধিৎসা, যে জিজ্ঞাসা জাগবে, তাতে জাতি গঠন, রাষ্ট্র গঠন এবং উন্নত সামাজিক চিন্তা, এই বোধ জাগবে। একে ফজলুল হক, আবুল হাসিম, মৌলানা ভাসানী, শেখ মুজিব, এদেরকে পাঠ করা নিয়ে আপনার কি বক্তব্য? খুব দরকার তাদের জীবন সম্পর্কে জানা। তারা বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, তাদের কিছু কিছু লেখাও আছে। এবং শেরে বাংলার যে পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন, তাছাড়াও ওই তিনি অল ইন্ডিয়া কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন যে বক্তৃতা দিয়েছিলেন, এগুলো লিখিত বক্তৃতা, অনেক দীর্ঘ, হয়তো সবাই সবটা পড়েননি, কিন্তু লিখেছেন অনেক বড় করে। সেই সময় এই স্টাইলই ছিল, পড়েছেন হয়তো, পড়েন নাই, মৌখিকভাবে সংক্ষেপে বলে দিয়েছেন। তারপরে আপনার মৌলানা ভাসানীরও এরকম অনেক ভাষণ, বক্তৃতা, বিবৃতি আছে, বই আকারেও কিছু কিছু বেরিয়েছে। ভ্রমণ কাহিনীর বই আছে তার, চীন দেশে গেছিলেন, মাসুদুঙ্গের চীন এই নামে। তারপরে বঙ্গবন্ধুর বক্তৃতা, বিবৃতি এইসব আছে। এই যে অসমাপ্ত আত্মজীবনী, অথবা কি নয়া চীন, নয়া চীন, তারপরে যে কারাগারের রোজনামচা, হ্যাঁ, কারাগারের রোজনামচা, এইগুলো ভালো বই, পড়লে অনেক কিছু জানা যায়। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে পাকিস্তানকালে গোয়েন্দারা যেসব দিয়েছে, তার সম্পর্কে যেসব রিপোর্ট দিয়েছে, বিবরণ তৈরি করেছে, এইগুলোও বই আকারে বের করেছে। সেগুলো পড়লেও অনেক কিছু বোঝা যায়। তবে ওই শেখ মুজিবের মানে কারাগারের রোজনামচা যেমন, বা গোয়েন্দা বিভাগ যে রিপোর্ট দিয়েছে, এগুলি যেমন, এটা যদি মৌলানা ভাসানীর খোঁজ করা যায় তাহলে আরও বেশি লেখা পাওয়া যাবে। গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আরও আছে, ধরেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে, শের বাংলা ফজলুল হক সম্পর্কে
মনসিং সম্পর্কে, মোহাম্মদ তোহা সম্পর্কে, এদের প্রত্যেকের সম্পর্কেই অনেক গোয়েন্দা রিপোর্ট আছে। কাজেই অন্য কারো বই বের হচ্ছে না, কেবল বঙ্গবন্ধুর বই বের হয়েছে। আচ্ছা, আমরা যদি আপনাকে একটু অন্যভাবে আরেকটি প্রশ্ন করি, আমরা মনে করি বই অনেক বের হবে, এটা ঠিক। বই, কিন্তু বইয়ের এই যে ইলেকট্রনিক নয়া যুগে, এই যে ই কমার্সের যুগে এবং ই বুকের যুগে বইয়ের ভবিষ্যৎ নিয়ে আপনার কি বক্তব্য স্যার? আপনার কি মনে হয়? প্রথম দিকে যখন কম্পিউটার, ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট এগুলো আসলো, এখন থেকে বছর 30 আগে, তখন তো আমাদের দেশের লোক, শিক্ষিত লোক এবং অন্যরাও ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছে যে এখন আর বইয়ের পত্রিকা এগুলো থাকবে না, সব কিছুই অডিও ভিডিও মিডিয়া থেকে চলবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অনলাইনে, ব্লগে অনেক কিছু পারা যায়, অত্যন্ত দ্রুত পারা যায়, কিন্তু যে যুক্তি, বুদ্ধি, জ্ঞানকে কাজে লাগানো, এটার জন্য এখনও বইয়ের কোনো বিকল্প নাই। অনেক ইনফরমেশন সহজে পাওয়া যায় মুহূর্তে, কিন্তু তারপরেও পত্রিকারও গুরুত্ব কম না। আচ্ছা, এই নয়া স্বাভাবিক সময়ে করোনা কালে আপনার সময়টি কিভাবে কাটছে স্যার? করোনাকালে তো ঘর থেকে বের হই না প্রায়, একান্ত দরকার হলে কখনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, একটু ইউনিভার্সিটিতে যাওয়া, এইটুকু করি। আর বাকি সময় ঘরেই থাকি, খাওয়া দাওয়া এটা ওইটা। বাজার টাজার আগে আমি করতাম, কিন্তু এখন করি না, সেটা অন্যদের দিয়ে করে। কোনো বই বা গবেষণার কাজে কোনো টুকটাক হাত দিয়েছিলেন? কিছু পুরনো বই আমার বের হবে, সেগুলোর প্রুফ আমার কাছে দেওয়া আছে। আচ্ছা প্রুফ দেখছি প্রধানত। আচ্ছা, আর আপনাকে স্যার, বই পড়ি, কিছু কিছু বই পড়ি। এই যে আপনি বইয়ের মানুষ, বইয়ে বসবাস করে জীবনটা অতিবাহিত করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, শুধু বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রছাত্রী আছে, আপনার চিন্তার প্রভাব আমাদের সমাজে আছে, থাকবে। আপনার পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার পাঠকদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে পারি, কেউ যদি আমার কোনো বই পড়ে, কোনো লেখা পড়ে খুব ইমপ্রেসড হন, যে এটা খুব ভালো চিন্তা, এবং সেই কথাটা আমাকে কেউ কেউ জানান, কিন্তু আমাকে জানানোর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যদি লিখে কিছু মত প্রকাশ করেন এবং যারা পাঠক, বৃহত্তর পাঠক সমাজ, তাদের মনোযোগ আকর্ষণ করেন এবং অন্যরাও পড়ে। একজন লেখক যিনি আন্তরিক লেখক, তার সবচেয়ে বেশি কামনা থাকে যে তার বই অনেকে পড়ুন, এবং যারা পড়বেন তারা বইয়ের মতের বিরুদ্ধেও বলতে পারেন, কিন্তু সমালোচনা হলে সেইটা সকলের জন্য কল্যাণকর। যার ভুল হয় তিনি ভুল সংশোধন করতে পারেন, এবং কোনটা দরকার, কোনটা তেমন দরকার নয়, এসব বিষয়গুলো বোঝা যায়। ঠিক ওইরকম পাঠক আমাদের দেশে না থাকার ফলে, আমাদের দেশে সমালোচনা না থাকার ফলে একটা মানে বুদ্ধিগত বা বৌদ্ধিক ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে না। এটা পাকিস্তান আমলে কিছুটা ছিল, বাংলাদেশ হওয়ার পরে বছর দশকের মধ্যেই এটা শেষ হয়ে গেছে, এবং এই অডিও ভিডিও মিডিয়া, ওই অনলাইন অ্যাক্টিভিটিস এগুলো দেখা দিয়েছে এবং ক্রমে বাড়ছে। আমরাও চাই এই অনলাইনের মাধ্যমে জ্ঞানের চর্চা বাড়ুক। তবে একটা কথা আপনাকে বলতে ইচ্ছে হচ্ছে, এখন আপনার অধীনে বা আপনার নির্দেশনায় একটি পূর্ব বাংলার চিন্তা চর্চার একটি গবেষণা করেছে প্রফেসর ডক্টর মোর্শেদ শফিউল হাসান। সেই চিন্তা চর্চার এই বই এবং ওনার গবেষণা নিয়ে যদি আপনি কোনো মন্তব্য করতে চান, নতুন মন্তব্য যেটা আপনি মনে করেন যে এটা বলা দরকার, এই বই বা এই চিন্তাটা, এই চিন্তা চর্চার স্টাইলের মাধ্যমে যে সমাজ চিন্তায় উন্নততর বিকাশে অবদান রাখতে পারে, এটা যদি আপনি একটু বলেন। না, মোর্শেদ শফিউল হাসান একজন চিন্তাশীল লেখক, মানে তথ্য সন্ধান করেন এবং সেটা একটা তত্ত্বের রূপ দিয়ে প্রকাশ করেন। তার চিন্তা করতে, মোর্শেদ শফিউল হাসান তো আমার গাইডেন্সে পিএইচডি ডিগ্রি করেছে জি, পূর্ব বাংলায় চিন্তা চর্চা এরকম নামে, এবং 47 থেকে 71 পর্যন্ত, 47-এর কিছু আগে থেকে আমাদের দেশে বাংলা ভাষায় যারা চিন্তা করেছেন, বিশেষ করে পূর্ব বাংলায় ঢাকা কেন্দ্রিক সংস্কৃতিতে, তাদের সম্পর্কে একটা বিবরণ লিখেছেন 10-12 জন লেখক সম্পর্কে। এটা খুব গুরুত্বপূর্ণ বই, বেশ মোটা বই, দাম বোধহয় 1000 টাকা। এটা ভালো বিক্রি হচ্ছে, যারা একটু চিন্তার জগতে তারা এই বইটা কিনছেন। তাছাড়াও আরও কয়েকটা বই লিখেছে, আপনি যে বললেন বুদ্ধিজীবীদের ভূমিকা সম্পর্কে লিখেছেন, এগুলো গুরুত্বপূর্ণ বই। এবং মোর্শেদ শফিউল হাসান এই ক্ষেত্রেই যদি কাজ করে, আরও নানা বিষয়ে মন যাবে করবে, কিন্তু আমাদের দেশে চিন্তার বিকাশ,
ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, বৌদ্ধিক চরিত্র এবং লেখকদের ইন্টেলেক্টের পরিচয়। আর এটাও তো একটা ডেভেলপিং প্রসেস। জি, আগের লেখকরা পরের লেখকদের প্রভাবিত করেন, পরের লেখকরা আগের লেখকদের মূল্যায়ন করেন। এই ব্যাপারগুলো যদি একটা জাতির জীবনে থাকে তাহলে সেই জাতি ধীরে ধীরে উন্নত হয়। আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। সারা দুনিয়া জুড়ে এখন অনেক অর্থনৈতিক উন্নতি ঘটছে এবং সম্পদ বাড়ছে। 40 বছর আগে যেমন ছিল, গত 30 বছর ধরে তার চেয়ে অনেক বেশি ডেভেলপিং, আর্থিক দিক দিয়ে অনেক উন্নতি করেছে, এটা ভালো। কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি মানবতারও উন্নতি হতো, মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি, শ্রদ্ধাবোধ জাগত, রাজনীতিতে যদি ভদ্র ভাষা ব্যবহৃত হতো, তাহলে অনেক উন্নত হতো। কিন্তু রাজনীতি ক্ষেত্রে দেখা যায় যে এমন নেতাও আমাদের দেশে আছেন যারা মানে সম্প্রীতির ভাষা ব্যবহার না করে ঘৃণা বিদ্বেষের ভাষা ব্যবহার করেন। এগুলো পরিবর্তন। আপনি ঠিকই বলেছেন। চিন্তার চর্চায় যদি আমরা বাংলাদেশের লেখালেখির জগৎ এবং প্রকাশনা জগৎ নিয়ে একটু যদি মূল্যায়ন করেন। একটা ব্যাপার হলো যে প্রকাশকরা তো চাইবেন যে বই বেশি বিক্রি হয় সেই বই পেলে সুবিধা। এখন বাংলা একাডেমির বই মেলায় আপনারা যান, আমরা লেখক হিসেবে কখনো কখনো বই কেনার জন্য, দেখার জন্য যাই। এইটা দেখতে পাই যে 4-5 জন লেখক আছেন যাদের বই খুব বিক্রি হয়। কত যে বিক্রি হয় আপনি ধারণা করতে পারবেন না, কারণ ওই ধরনের লেখকের কোনো বই আপনি প্রকাশ করতে পারেন নাই। তো ওদের বইয়ের একটা হিসাব কিতাব আছে, খুব বেশি দাম হয় এরকম করবে না বই। বইয়ের আকার একটু ছোট রাখবে, দাম একটু কম রাখবে, লেখার স্টাইল ভালো। বিশেষ করে ক্লাস 9-10-এ পড়ে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে ছাত্রছাত্রীরা, তারাই এই বই কেনে এবং বেহুশ হয়ে পড়ে। এবং ওই বইগুলি কি হয়, একবার পড়ে আর ঘরে রাখে না, এগুলো হারিয়ে যায়। কিন্তু যথার্থ ভালো বই একবারে পড়লেই পড়া শেষ হয় না, একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, ধীরে সুস্থে পড়তে হয়। যদি 200 পৃষ্ঠার একটা বই যথার্থ ভালো হয় তাহলে এটা পড়তে অনেক বেশি সময় লাগে এবং যিনি পড়বেন তার বইটা ফেলে দেওয়া না, খুব যত্ন করে রাখতে ইচ্ছা করবে এবং পরবর্তী জীবনেও কখনো কখনো মনে পড়বে যে ওই বিষয়টা তো এই বইতে ছিল ভালো, একটু পড়তে চেষ্টা করবে। তো এরকম ব্যাপার। প্রকাশকরা আসলে লেখক তৈরি করেন, প্রকাশকরা লেখকদের তুলে ধরেন। তো বাংলাদেশে সেরকম প্রকাশক কেউ কেউ আছেন যারা চান যে আমাদের জাতির উন্নতি হোক। পাকিস্তান আমলে সেরকম প্রকাশক কিছু বেশি সংখ্যক ছিলেন, তাদের অনেকে দাঁড়াতে পারেননি। বাংলাদেশ আমলে নতুন প্রকাশক হয়েছে, কোনো কোনো প্রকাশক খুব পপুলার বই বের করে অনেক প্রফিট করেন। কিন্তু যারা ভালো বই করব, যে বই মানে জনগণের কাজে লাগবে, রাষ্ট্র গঠন, জাতি গঠন এবং জাতীয় উন্নতিতে, সেরকম বই খুব কম লোকে পড়ে না যে একেবারে নাই তা না, বের হচ্ছে। এই যে এত বই বের হচ্ছে, যেমন বাংলা একাডেমিতে গত বছর বোধহয় 4,500 বই বের হয়েছে। বাংলা একাডেমি একটা রিপোর্ট দেয়, বাংলা একাডেমি যে রিপোর্ট দেয় তার চাইতেও আরও বেশি বই আসলে বের হয়। বাংলা একাডেমি বই জমা চায় কিন্তু সবাই দিতে চায় না। তো যদি 4,500 হয়ে থাকে তাহলে আরও 100 বই অন্তত বের হয়। তো এই এত বইয়ের মধ্যে বই বলা যায় এরকম বই হয়তো 25-30টা হবে। ভালো বই বলা যায় এরকমও 5-7টা বই প্রতি বছর বের হয়। ওইসব বই নিয়ে কোনো আলোচনা হয় না। যারা পপুলার রাইটার হতে চান, নানাভাবে তাদের লেখা নিয়ে আলোচনা হয়। প্রকাশকরাও কিছু লোককে টাকা দিয়ে তাদের বইয়ের সমালোচনা লেখান। যে পত্রিকায় সমালোচনা প্রকাশ করবে সেই পত্রিকায়ও কিছু টাকা দেন সম্পাদককে, আমাদের এরকমভাবে। আর যারা একটু ভালো লেখেন, তারা একটু গম্ভীর প্রকৃতির হন, তারা কথা কম বলেন, আর টাকা দিয়ে সমালোচনা লেখা এইসব কাজে তারা যান না। আচ্ছা, আমি সর্বশেষ আপনার কাছে, নবীন যারা লেখালেখি করতে চায় তাদের উদ্দেশ্যে সমাজ গঠনে লেখক হিসাবে, গবেষক হিসাবে তাদের জন্য কোনো নির্দেশনা বা পরামর্শ কি দিতে পারেন স্যার? নির্দেশনা সম্পর্কে এই বলতে চাই, বাংলা ভাষায় যারা শ্রেষ্ঠ লেখক তাদের কিছু কিছু বই ধীরে ধীরে পড়তে হবে। যেমন বঙ্কিমচন্দ্রের অনেক লেখা আছে, উপন্যাস এবং উপন্যাসের বাইরেও। সেখান থেকে যদি কিছু লেখা একজন তরুণ লেখক পড়ে, একটু কঠিন বটে, পুরাতন বটে, তার লেখক হিসেবে অনেক বড় হওয়ার আকাঙ্ক্ষা থাকবে। রবীন্দ্রনাথেরও যে বিষয়ে যার আগ্রহ, সেরকম কিছু বই পড়লে লাভবান হবে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর পড়লে সেটা
একটা সমাজ সংস্কারের ধারণা দেয়, আগ্রহ জাগায়। এই শরৎচন্দ্রের বই পড়াও ভালো আমি মনে করি, তার তো একটা মূল্যবোধ ছিল। আর আমাদের দেশের আবুল ফজল, হ্যাঁ, আবুল ফজল, মোতাহের হোসেন চৌধুরী, আহমদ শরীফ, এরকম বেশ কিছুজন লেখক আছেন। মোহাম্মদ বরকতুল্লাহর কথা আগে বললাম, তারপরে কাজী আনোয়ারুল কাদির, কাজী আনোয়ারুল কাদির, এই যে শিক্ষা গোষ্ঠীর যে হ্যাঁ, এই কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোসেন। বাংলা ভাষায় মুসলিম লেখকদের মধ্যে অনেকে আছেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে স্যার আপনার? নজরুল ইসলাম অত্যন্ত রাজনীতি সচেতন লেখক ছিলেন। তার লেখার মধ্যে কতগুলো বিষয় আছে। একটা হলো খুব বিপ্লবী চেতনা, যৌবনের জয়গান তিনি সবসময় করেছেন, এবং তরুণরাই নতুন ভবিষ্যৎ সৃষ্টি করে এইসব কবিতার মধ্যে, গানের মধ্যে, বক্তৃতার মধ্যেও তিনি বলেছেন। নজরুল ছোটবেলা থেকে যুক্ত ছিলেন যুগান্তর দলের সাথে, ওই যে অনুশীলন যুগান্তর ইত্যাদি আছে, এবং সেই যুগান্তর দলে থাকাকালেই তার একটা তীব্র আবেগ বিকশিত হয় যে দেশকে তো ইংরেজ শাসন থেকে মুক্ত করা যায়, আর মোল্লা মৌলবী যেভাবে সমাজে নেতৃত্ব করে এর তো পরিবর্তন দরকার। আমাদের ইংরেজি পড়া দরকার, আমাদের বাংলা পড়া দরকার, এবং পাশ্চাত্য সভ্যতা ইউরোপের এটাকে জানা দরকার। আর ইসলামকে আমাদের ভালো করে জানা দরকার। ইসলামকে ভালো করে জানার জন্য আমাদের দরকার হযরত মুহাম্মদের সমকালে আরব দেশের ইতিহাসটা কী, তখন ভৌগোলিক অবস্থা কেমন ছিল, সামাজিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা ভালো করে জানতে হবে। আর হযরত মুহাম্মদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটাকে ভালো করে জানতে হবে, এবং হযরত মুহাম্মদের শিক্ষা যেটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ওইগুলো ভালো করে জানতে হবে। এই কথাগুলো নজরুল মানে মুসলিমদের সম্পর্কে তার গানে, কবিতায় এবং বক্তৃতায় আছে। তাছাড়া তিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের উন্নতি, ধর্ম নির্বিশেষে, এই চিন্তা তার মধ্যে আছে। তার মানে তিনি সব যুগেই আসলে প্রাসঙ্গিক হয়ে থাকবেন। সব যুগেই প্রাসঙ্গিক। যারা কেবল বিশুদ্ধ সাহিত্য চায়, যেমন বুদ্ধদেব বসুরা, তারা নজরুলের লেখাকে গুরুত্ব দেন না। কিন্তু বৃহত্তম সংখ্যক মানুষ, তাদের কাছে নজরুল অত্যন্ত জনপ্রিয়। নজরুল মানুষের চিত্তকে জাগায়, এবং নজরুলের লেখার আবেদনটা খুব প্রত্যক্ষ মানুষের মধ্যে। জসিমউদ্দিনের লেখাও মূল্যবান। জসিমউদ্দিনের লেখা, শরৎচন্দ্রের লেখা, এগুলো মানুষের মনটাকে একটু কোমল, একটু যুক্তিপরায়ণ করতে সহায়তা করে। আবেগ এবং যুক্তি দুটোই আছে এদের লেখায়। তো বাংলাদেশেও সেরকম লেখক আছেন কিছু। এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ, আরও কয়েকজন লেখকের কথা বলা হয়। এই যে মোতাহের হোসেন চৌধুরী, আবুল ফজল, আহমদ শরীফ, এদের কথা বললাম। এর বাইরেও আরও কয়েকজন লেখক আছেন যাদের লেখক সত্তা অনেক উন্নত। বাংলা ভাষার স্যার ভবিষ্যৎ নিয়ে যদি আপনি কোনো মন্তব্য করেন? বাংলা ভাষা টিকে থাকবে এবং ধীরে ধীরে বিকশিত হবে, এটাতে কোনো সন্দেহ নাই। মধ্যযুগে ফার্সি ছিল রাজভাষা। সেই তুর্কি, পাঠান, মুঘল সবাই মোটামুটি ফার্সি ভাষা দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, বলা যায় তখনকার রাষ্ট্রভাষা। কিন্তু তার মধ্য দিয়ে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান লেখকেরা অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন। সেগুলো যদি আমরা আমাদের জাতিকে গড়ে তুলতে চাই, পড়লে বুঝতে পারবো। এই মঙ্গল কাব্য, তারপরে যে বৈষ্ণব সাহিত্য, একদিকে এই বৈষ্ণব পথ, অন্যদিকে শ্রীচৈতন্যের জীবনকে অবলম্বন করে নানা রকম দার্শনিক ধর্মীয় চিন্তা, এগুলো অনেক গভীর। ইউরোপে যে স্কলাস্টিক ফিলোসফি বলে, সেগুলোর তুলনায় বাঙালির এই সৃষ্টি মধ্যযুগের একটা নগণ্য না। তারপরে রামমোহন থেকে এই কাল পর্যন্ত কলকাতা কেন্দ্রিক সংস্কৃতিতে, এবং এই 1947 সাল থেকে আজ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক জাতীয় সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ত্রুটি বিচ্যুতি সবারই থাকে কম বেশি। সেই ত্রুটি বিচ্যুতি আমরা স্পষ্ট বুঝতে পারবো যদি বই পড়ার ঐতিহ্য তৈরি হয়, এবং বুঝতে পারলে ভবিষ্যতের লেখকেরা সেই চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে ভালো হতে পারেন। সমালোচনা খুব দরকার। এত পত্রিকা বের হয়, কিন্তু কোনো সম্পাদকই সমালোচনার গুরুত্ব বুঝতে চান না, আর কিছুটা বুঝলেও সাহস করে সমালোচনাকে স্থান দিতে। একদম ঠিক বলেছেন স্যার। আপনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। বাঙালির রাজনৈতিক ইতিহাস খুব গৌরবোজ্জ্বল নয় কোনো অধ্যায়। প্রত্যেক জাতির ইতিহাসে রাজনীতিতে দেখা যায় কোনো কোনো সময় বেশ ভালো, কোনো কোনো সময় ভালো না, খারাপ, অন্ধকার যুগ, স্বর্ণযুগ কথা আছে। তা আমাদের ইতিহাসে আমরা প্রাচীন দিকে গেলে দেখি
পাল রাজাদের কালে বৌদ্ধ ধর্ম অবলম্বী কালে মোটামুটি অবস্থা ভালো ছিল। এইখানে এই যে পাল রাজত্ব এটা মোটামুটি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সেই অঞ্চলে ছিল, কিন্তু পূর্ববঙ্গেও এই কুমিল্লা বলি, চট্টগ্রাম বলি, এই বিক্রমপুর বলি, এদিকে বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ পণ্ডিত ছিলেন। এবং এই বৌদ্ধ যুগে, এটাকে বৌদ্ধ যুগ বলতে চাইছি আমরা, দেখলে দেখা যাবে যে না, তখন তো বাঙালির সংস্কৃতি একটা উচ্চমুখী ছিল। সেন রাজাদের কালে আসলে দেখি যে বৌদ্ধরা মার খেয়েছে, সেনরা ব্রাহ্মণ্যবাদী, তারা ইয়াকে বলে ব্রাহ্মণদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছে। ওই সময় অবস্থাটা ভালো না। পরে পাঠান সুলতানরা যখন এখানে রাজত্ব করেছেন 200 বছর, এটাও একটা উজ্জ্বল সময় ওই সাহিত্যের দিক দিয়েও, আর রাজতন্ত্রের কালে মোটামুটি ভালো শাসক ছিলেন। আবার যখন মুঘল শাসন আসছে বাংলা, তখন আবার দেখি যে অবস্থা বেশি ভালো না, বাংলার সম্পদ দিল্লির দিকে চলে যায়। আর ব্রিটিশ আমলে এটা ঠিক যে পরাধীন হয়েছে, এবং পরাধীনতার অনেক অভিশাপ বাঙালি জীবনে, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের জীবনে আসে। কিন্তু তারপরেও এই যে রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ লুৎফুর রহমান, আরও পরে এই কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, মোতাহির হোসেন চৌধুরী, আবুল ফজল, আবুল রুম, এই পর্যন্ত যে লেখকেরা আত্মপ্রকাশ করেছেন, তাদেরও একটা উন্নত স্ট্যান্ডার্ড আছে। আমরা ভালো করে তাদের লেখা যদি পড়ি, বুঝতে চাই এবং জাতীয় জীবনে কাজে লাগাতে চাই, তাহলে অনেক সম্ভাবনা বাংলা ভাষা। এখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়েই আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল। এই 1948 সন থেকেই রাষ্ট্রভাষা আন্দোলনের প্রকাশ দেখা যায়। রাষ্ট্রভাষা কী হবে পাকিস্তানের, এই নিয়ে কলকাতাতে পাকিস্তান হওয়ার বছর দশেক আগে থেকে চিন্তা আরম্ভ হয়, এবং যে তর্ক বিতর্কটা আমরা পাকিস্তান আমলে দেখি তার সূত্রপাত আরও আগে, আরও নানান রকম প্রশ্ন ছিল। কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল, মূল আবেগেই ছিল যে আমরা পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন চাই। পাকিস্তানে আছি আমরা বটে, কিন্তু পাকিস্তানের থেকেও পূর্ব বাংলার চিন্তা ভাবনা, ভাষা, এটা স্বাধীনভাবে আমরা প্রকাশ করতে পারবো। এবং রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা উর্দু যদি দুইটা থাকে, তাহলে বাংলা ভাষার মাধ্যমে আমরা পূর্ব বাংলার সব কাজ করব। প্রথমে প্রদেশের নাম পূর্ব বাংলাই ছিল, পরে এটাকে পূর্ব পাকিস্তান নাম পড়ে, আর তার মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে গড়ে উঠব এবং রাষ্ট্রেও ভালো মর্যাদা নিয়ে থাকব। এই আন্দোলন স্বায়ত্তশাসনের আন্দোলন থেকে একটা পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের দিকে যায়। তখন 69-এর গণ অভ্যুত্থান, 71-এর অসহযোগ আন্দোলন এবং ওই 9 মাসের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এর মধ্য দিয়ে যে সাফল্য, অর্থাৎ বাংলাদেশ প্রতিষ্ঠা রাষ্ট্র হিসেবে, এইটাতে বাংলাদেশের বাঙালিদের একটা অসাধারণ কৃতিত্ব আছে। শেরে বাংলা ভাষা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব, আর বুদ্ধিভিত্তিক চর্চার বিকাশ খুব এগিয়েছে বলে আপনি, বুদ্ধিজীবী চর্চার বিকাশ, বুদ্ধিভিত্তিক চর্চা পাকিস্তান আমলে বেশ যৌক্তিক বিকাশ ঘটেছে। পাকিস্তানকালের আমাদের লেখকরা অনেকেই কলকাতা থেকে আসছেন এখানে, তারা কলকাতার ঐতিহ্যকে স্বীকার করে অগ্রসর হতে চেয়েছেন। আর পরবর্তী জেনারেশন যে কলকাতায় এই রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, আরও অনেকে যে একটা উচ্চ অবস্থানে থেকে ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞানের চর্চা করেছেন, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, আরও কয়েকজন, এই উচ্চতাটার দিকে লক্ষ্য ছিল পাকিস্তান আমলে আমাদের লেখায়। এখানে চিন্তা চর্চা কিছুটা ছিল, কম ছিল। আর বাংলাদেশ হওয়ার পরে আমরা খুব একটা হইচইময় অবস্থায় পড়ে গেছি, এবং এইখানে আমাদের রাষ্ট্র গঠনের, জাতি গঠনের যে আগ্রহ ছিল, সেই আগ্রহটা আর যৌক্তিক ধারাবাহিকতায় পরিণতির দিকে যায়নি। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, তার সঙ্গে একই রাত্রিতে এই শেখ ফজলুল হক মনি সপরিবারে নিহত হলেন। বঙ্গবন্ধুর ভাগনা, তার বোনের জামাই আব্দুর রব সাইনিয়াবাদ সপরিবারে নিহত হলেন। এই ঘটনাগুলোর তো ঐতিহাসিক তাৎপর্য আছে, এক পেশে আলোচনার দ্বারা ঐতিহাসিক তাৎপর্য বোঝা যাবে না। এর কারণ, কার্য, সূত্র ধরে বিবেচনা করলে আমার শেষ কথা এই যে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশকে, জনগণকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ করা, এইটা এখন খুব দরকার। তাহলে আমরা উন্নতির দিকে যেতে পারবো, যথার্থ উন্নতির দিকে। আমরা আপনার সাথে স্যার বুকোগ্রাফি ইউটিউব চ্যানেল থেকে, বইয়ের মানুষ, বইয়ে বসত থেকে কথা বলছি।
বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে যদি আপনি আপনার কোনো বক্তব্য দেন। বই তো মানুষের যেসব কাজকর্ম আছে তার মধ্যে জীবনের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, অতীতের কথা, ভবিষ্যতের কথা এবং জীবন জগতের রহস্য যারা চিন্তা করেন তাদের মানে চিন্তার জবাব বইতেই পাওয়া যায়। একটা বই তো একজন তার জ্ঞানের কথা, তার অভিজ্ঞতার কথা, তার জীবন দিয়ে উপলব্ধির কথা লেখেন এবং এমন বই আছে যা মানুষকে ভেঙে নতুন করে গঠন করে। মানুষটা বইটা পড়ার আগে যেমন ছিলেন, বইটা পড়ার পরে বইটা তার মধ্যে একটা ভিন্ন উপলব্ধি দেয়। এটাকেই বলে যে বই মানুষকে ভেঙে গঠন করে। কোনো কোনো বইয়ের আমরা ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় নানান দেশে দেখলে দেখি যে একটা বই একটা জাতিকে নতুন করে গঠন করে। সব বই সব লেখক যে সেটা পারেন তা না, কিন্তু কোনো কোনো লেখক সেই যোগ্যতার, সেই সামর্থ্যের পরিচয় দেন। তার মানে প্রত্যেকটা মানুষের এই বইয়ে বসত করা উচিত। অবশ্যই বই নিয়ে চিন্তা করার চেষ্টা করা। এই যে অনেক সময় বোরিং লাগে, খুব মানে ক্লান্তিকর লাগে, কিন্তু একটা বই পছন্দ মতো পড়লে তখন দেখা যায় যে বইয়ের লেখক পাঠকের সঙ্গী এবং বইতে অন্যের জীবনের অভিজ্ঞতা রচিত হয়েছে। কাজেই আমি নিজের জীবন দিয়ে তা মানে উপলব্ধি করতে পারিনি, অন্যের বই পড়ে সেটা উপলব্ধি করি। যেমন ধরি সম্রাট আকবরের ইতিহাস। আকবর যে কালে জীবিত ছিলেন, যে কালে কথা বলেছেন, কাজ করেছেন, আমরা তো সেই কালের মানুষরা, তার থেকে অনেক দূরে, কিন্তু যারা আকবরকে দেখেছেন, আকবরের শাসন প্রণালী লক্ষ্য করেছেন, তাদের লেখা পড়লে আকবর আমাদের সামনে একটা তার মানে বই অতীত, বর্তমান, ভবিষ্যতের সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমরা মনে হয় আপনার সাথে আরো দীর্ঘ আলাপে যেতে হবে। আজকে আমরা এখানেই শেষ করি। আমাদের বুদ্ধিভিত্তিক বিকাশ, ভাষা আন্দোলন, বাংলাদেশের বিকাশ, স্বাধীনতা আন্দোলন সব মিলিয়ে আপনার সাথে আরেকবার বসার প্রত্যাশা রেখে আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে, কৃতজ্ঞতা আপনার প্রতি।